brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। জি 24 ঘন্টায় দুরন্ত দুটো নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। শুরুতেই তারাপীঠের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে হোটেলে তো আগুন বিভীষিকা রীতিমতো। এখনো পর্যন্ত 8 জন পুণ্যার্থীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কেউ ঝলসে পুড়ে মারা গেছেন, কেউ দম বন্ধ হয়ে মারা গিয়েছেন, আরও কয়েকজন আবাসিক ঝলসে গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। একেবারে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে পুকুরের ধারে, অনেকেই চেনেন হয়তো বিদেশিনী নামে একটা হোটেল, সেখানে এই আগুন। দমকল প্রাথমিকভাবে এখনো পর্যন্ত অনুমান করছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে থাকতে পারে। মুখ্যমন্ত্রী ফোন করে খোঁজ নিয়েছেন, বিধায়ক ধ্রুব সাহা জানিয়েছেন, কিন্তু প্রশ্ন উঠছে তো একাধিক। প্রত্যেকটা আগুন লাগার পরেই যে প্রশ্নগুলো ওঠে, যে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক ছিল কিনা, যদিও হোটেলের মালিককে এখনো পর্যন্ত গ্রেপ্তার করে তাদেরকে জেরা করা হচ্ছে, কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। আর তাকে আটক করা হয়েছে, এখনো পর্যন্ত জেরা করা হচ্ছে। দরজা বন্ধ ছিল, নির্দিষ্ট জায়গায় যে সিঁড়ির গেট ছিল সেটা বন্ধ ছিল, হতো হয়তো, এখন সেটা নিয়ে চর্চা হচ্ছে যে কি থাকলে কি হতো। কিন্তু যে 8 জন পুণ্যার্থী মারা গেলেন, তাদের ভবিষ্যৎ, তাদের কি হবে, তাদের পরিবারের কি হবে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। একাধিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি, তাদেরও ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যে এই অথরিটি কি করছিল এতদিন। একাধিক হোটেলে যদি এই সমস্যা থেকে থাকতো, ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা এখনো পর্যন্ত কি কি আপডেট পাওয়া যাচ্ছে জানবো। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। পিয়ালি, দেখো, এই মুহূর্তে দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী তিনি এসছেন, তার সঙ্গে সঙ্গে ডিআইজি আছেন, এসপি রয়েছেন এবং দমকলের আধিকারিকরা রয়েছেন। তিনি গোটা বিষয়টা নিয়ে ব্রিফ নিচ্ছেন এবং কিভাবে আগুনটা লাগে, অগ্নি নির্বাপক ব্যবস্থা সেখানে ছিল কিনা, এই সমস্ত বিষয় নিয়ে তিনি ব্রিফ নিচ্ছেন। কিন্তু আমরা দেখেছো যে সব্যসাচী যে তথ্য তুলে ধরছি বা যাদের সাথে কথা বলছি, তাতে কিন্তু একেবারে ভয়াবহ বিভীষিকাময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল। একজন দমকল কর্মীর সাথে আমার কথা হচ্ছিল, তিনি জানাচ্ছিলেন যে যখন তারা ফার্স্ট ফ্লোরে পৌঁছায়, সেকেন্ড ফ্লোরে পৌঁছায়, সেখানে বাবা এবং ছেলে, তাদের দেহ দুটো কার্যত একসাথে জড়িয়ে গেছিল এবং বাবা প্রচেষ্টা করছিল যাতে নিজের পিঠ দিয়ে ছেলের গায়ে আগুন না লাগে সেটাকে বাঁচানোর জন্য, কিন্তু বাবা নিজেও বাঁচেননি, তার ছেলেকেও বাঁচাতে পারেননি। এইরকম পরিস্থিতি। আমরা এরকম আরও একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছি, যিনি তার পরিবার নিয়ে বাথরুমে 1 ঘন্টা ধরে বাথরুমে আটকে ছিলেন। তারা একেবারে বুঝতে পারছিলেন না আদৌ তারা বাঁচবেন কিনা, দম বন্ধকর পরিস্থিতি ছিল, কিন্তু কোনো রকমে পরবর্তী সময় দমকল এসে তাদেরকে উদ্ধার করেছে। আরও একজন দমকল কর্মী জানাচ্ছিলেন যে পেছন দিকের যেখানে একেবারে সিঁড়ি বন্ধ ছিল, একজন ব্যক্তি তিনি লাফ দিয়ে পেছনের যে পুকুর, সেই পুকুরে লাফ দিয়ে তিনি বেঁচেছেন, কেউ গাছ বেয়ে বেঁচেছেন। অর্থাৎ প্রাণ নিয়ে কার্যত একটা যে খেলা হয়েছে, ছেলে খেলা হয়েছে, সেটা কিন্তু উঠে আসে। তার কারণ এই যে একটা 5 তলা একটা হোটেল, যেখানে এত সংখ্যক রুম রয়েছে, যেখানে হাজার হাজার পুণ্যার্থীরা আসেন এবং যেখানে ভিন রাজ্য থেকে, কেউ পাটনা থেকে, কেউ মেঘালয় থেকে, কেউ এই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন, তারা এই হোটেলের রুম নিয়ে থাকতে এসেছিলেন, তারা কেউ ঘুরতে পুজো দিতে এসেছিলেন। তারা ন্যূনতম কোনো রকম একটা যে অগ্নি নির্বাপক একটা ব্যবস্থা থাকা বা সেইখান থেকে রক্ষা পাওয়ার যে পরিস্থিতি, সেটা হোটেল কর্তৃপক্ষ তারা দিতেই পারেনি। চাবি বন্ধ, সেই চাবি শুধুমাত্র বন্ধ নয়, তালা দেওয়া রয়েছে, সেই চাবি কার কাছে রয়েছে সেটা পর্যন্ত পাওয়া যায়নি। দরজার কাছে প্লাইউড রাখা, তার পাশাপাশি সমস্ত জানলা বন্ধ। এরকম একটি কার্যত একটা যৌতুকগৃহের মধ্যে বোর্ডারদেরকে ঠেলে দেওয়া হয়েছিল, যার ফলে 8 জন পুড়ে মারা গেছে জ্বলন্ত অবস্থায়, কেউ দমবন্ধ হয়ে, এবং আরও 7 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। টোটাল 42 জন ছিলেন। দমকল এবং স্থানীয়দের প্রচেষ্টায় বা যারা এখানে তারাপীঠে পুণ্যার্থীরা এসেছেন, তারা ঝাঁপিয়ে পড়েছেন, তারা অনেকজনকে উদ্ধার করেছেন, না হলে হয়তো আরও হতাহতের সংখ্যা বাড়তে পারত। কিন্তু এই যে অব্যবস্থা, এত বড় একটি জায়গা যেখানে এত সংখ্যক হোটেল, সেখানে কিন্তু চরম যে গাফিলতির ছবি সেটা ধরা পড়ছে। একদমই পিয়ালি, অনেক ধন্যবাদ তোমাকে। এবং বাদুরিয়া থেকে একজন এসেছিলেন, তার মা এখনো পর্যন্ত গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের বক্তব্য শুনি সেই পরিবারের। আমার মা আর আমি মারে হসপিটালে নিয়ে গেছে, এখানে বলছে ভালো আছে, জানি না, মায়ের সাথে দেখা হয়নি। রুমের মধ্যে ফোনের থেকে আরম্ভ করে টাকা থেকে ব্যাগ থেকে সব কিছুই পাইনি। মাকে একটা নাইটিও দিতে পারিনি, ওখান থেকে নাইটি চাইছিল, তাও দিতে পারিনি। আমি কোন রুমে ছিলেন? 1 নম্বর রুমে, ফার্স্ট ফ্লোরে। আমি 5টা কুড়িতে শ্মশানে যাব বলে উঠছিলাম, তখন দেখে আগুন। আমি দরজা খুলতেই দেখি আগুন।
আগুনে আগুন। আর ওই হচ্ছে গ্যাসটা আমার ভেতরে ঢুকেছে, আমার অনেকটা কমে গেছে, এখনো এই জায়গাটা অল্প অল্প জ্বালা দিচ্ছে। কোনো রকম কোনো নক করিনি, এমনকি ঘরটা এমনভাবে করা, জানলা দরজা পর্যন্ত নেই, একটাই জানলা। বীরভূমে আসলে একের পর এক ঘটনার ঘনঘটা। দেখুন, প্রাক্তন বিধায়ক মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, তার অস্বাভাবিক মৃত্যুর খবর, তিনি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেল। আর তারপরে তারাপীঠের হোটেলেই আগুনের ঘটনা। আর এর সঙ্গেই চর্চায়, যেটা শুরুতেই বললাম, টিআরডিএ বা তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি। এবং আশিসবাবু কিন্তু টিআরডিএ মেম্বার ছিলেন। টিআরডিএ শুধু টাকা তুলেছে, কিছুই করেনি, এমনই তোপ দাগছেন রামপুরহাটের বর্তমান বিধায়ক ধ্রুব সাহা। একের পর এক ব্যাঙের ছাতা মতো হোটেল গজিয়ে উঠেছে, এ মন্তব্য করছেন দমকল প্রতিমন্ত্রী। বক্তব্য শোনায় ধ্রুব সাহার। কৌশিকী অবস্যার আগে একটা বড় ফায়ার ডিপার্টমেন্টকে নিয়ে চেকিং হবে। মুখ্যমন্ত্রী এখনই ফোন করেছিলেন, খোঁজ নিলেন। এ অত্যন্ত মর্মান্তিক ঘটনা। টিআরডিএ শুধু যে কাজটা করেছে সে কাজটা হচ্ছে টাকা তোলার কাজ। টিআরডিএর দুর্নীতি হয়েছে, টিআরডিএর দূরদৃষ্টিতার অভাবের জন্য আজকে এই ঘটনা ঘটেছে। পুরো সিস্টেমটাই ঠিকঠাক ছিল না। এত বড় একটা হোটেল চলছে, তার সিকিউরিটি ব্যবস্থা নাই, দরজা করেছে পিছনের দিকে, দরজাতে তালা মারা। এই দরজাগুলো ঠিকঠাক খোলা থাকতো, মানুষগুলো বেঁচে যেত। রাজনীতি বিশ্লেষক সুকান্ত ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুকান্তবাবু, এই তো মানে কতগুলো ক্লিশে প্রশ্ন প্রত্যেকটা আগুন লাগার পরেই ওঠে, যেগুলো আগে হয়তো ওঠা উচিত ছিল। আমি বছরখানেক আগে তারাপীঠে গিয়ে দেখেছিলাম, সত্যিই তাই, মানে ভোল কিন্তু বদলে গেছে। একেবারে প্রচুর বড় বড় দামি দামি হোটেল হয়েছে, মানে সব রকম মানুষের থাকতে পারে, সেটা ছোটোখাটো হোটেল হোক, বড়সড় হোটেল হোক। কিন্তু তার এই যদি ইনফ্রাস্ট্রাকচার থাকে, যে এত বড় হোটেলে আগুন লাগলে আমাদের পুড়ে মরতে হবে, এটা ভয়ঙ্কর বিষয়। দেখো, যেটুকু আমি জানতে পেরেছি বা বুঝেছি, সেটা হলো হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল, কিন্তু এবং তার অনুযায়ী দুটো সিঁড়িও ছিল। সিঁড়ির পাশের যে জানলাগুলো সেগুলো বন্ধ ছিল। এবার কি, আমরা বিপদে না পড়লে সেগুলো ব্যবস্থা নেই না, এই হোটেল কর্তৃপক্ষ একদমই গড়িমসি করেছে। এবং সবচেয়ে বড় কথা, যেটা বেরোনোর যে পেছনে বেরোনোর যে দরজা, সেটাও বন্ধ ছিল। সুতরাং সার্বিকভাবে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে মানে শুধু বন্ধ ছিল না সুকান্ত বাবু, ওই দরজার চাবিও হোটেলে কারোর কাছে ছিল না, যে দরজাটা কেউ খুলবে। ভাবুন, আমি সেটাই বলছি যে এরা আমি বিপদে পড়লে তারপরে ব্যবস্থা নেব। এবং মালিক বলছে যে রিসেপশন দিয়ে বেরোতে গেছেন বলেই আগুনে পড়েছে যারা ছিল ওখানে। এটা কোনো কথা? তার মানে অগ্নি নির্বাপন ব্যবস্থার পুরো বিষয়টিকে গাফিলতির জায়গায় নিয়ে গেছে। এবং হোটেলটা বড় এবং এটা পুরনো হোটেল বলেই জানা যায়। মানে সেখান থেকে এটা ভাবার যে যারা পুণ্যার্থী এসেছিল, সেই যে তুমি যে বলছিলে যে বিবরণ তোমাদের প্রতিনিধিরা দিচ্ছিল, মানে একটা ছোট বাচ্চা, একটা বাবা এবং তার সঙ্গে তার ছেলেকে বাঁচাতে কিভাবে পুড়ে মারা গেল, বলে এর থেকে নিন্দনীয় আর কি হতে পারে? আজকে শ্রাবণ মাসের শেষ দিনে পুজো দিতে এসেছিল পুণ্যার্থীরা, সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকবে না, তাদের থেকে টাকা পয়সা নেওয়া হবে। এবং বলছে একটা জানলা ছিল, সেই জানলাটাও ঠিক মতো খোলা যাচ্ছিল না। এবং ওনারা বলছেন যে বেসিক্যালি শর্ট সার্কিট থেকে হতে পারে, যেটা ফায়ার ব্রিগেড বলছে। কিন্তু বিষয় হচ্ছে যে আমি যদি ইলেকট্রিসিটি বন্ধ করে দেই, তারপরে আমি পেছনের দরজা দিয়ে বেরোবো, এসকেপ করার তো একটা দরজা থাকবে, সে এসকেপ করার দরজাটা বন্ধ থাকবে, তালা মারা থাকবে। এত বড় এটা অন্যায় করা, এটা কিছু না, এটা একটা অধিকার। যারা হোটেলে থাকছেন তাদের যে অধিকার, সেই অধিকারটাই তো ওনারা রাখেন না, শুধু ইনকাম করবার জায়গাটা ওনারা তৈরি করে রেখেছেন যে পুণ্যার্থীদের কাছে টাকা। একদমই সুকান্ত। এবং আমরা জানি না, মানে আমরা প্রত্যেকটা আগুন লাগার ঘটনার পরে আমরা খবর করি, আমরা মিডিয়ার তরফ থেকে প্রশ্ন তুলি, এই ভুল ছিল, এই ত্রুটি ছিল। তারপর কিন্তু আবার দেখুন, যে কে সেই একই আগুন লাগার ঘটনা ঘটে, একই প্রশ্ন ওঠে, একই রকম প্যাটার্ন আমাদের হয়ে গিয়েছে। জানি না এই নতুন সরকার কি ব্যবস্থা নেবে। আরও করা যদি না হয়, তাহলে এটা চলতে থাকবে, আমরাও খবর করতে থাকবো, আর এভাবে একের পর এক মৃত্যুর কোলাজ আমাদের দুর্ভাগ্যজনকভাবে দেখতে হবে। আমরা পরের ইস্যুতে চলে আসি। পরের ইস্যুতে একেবারে রীতিমতো হইচই ফেলে দেওয়া হুঁশিয়ারি কার? কীর্তি আজাদের। ডিম থেরাপির পাল্টা গুলির নিদান দিচ্ছেন তিনি। কীরকম? বলছেন, লাইসেন্সড আগ্নেয়াস্ত্র রাখুন, আমরাও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি, নিজেদের আত্মরক্ষার অধিকার আছে। মানে কেউ ডিল ছুড়লে মমতা তৃণমূলের সাংসদ কি বলছেন? গুলি চালিয়ে দিতে হবে, এমনই মন্তব্য কি কীর্তি আজাদের? এই নিয়ে জোর হয়েছে। ঠিক কি বললেন শোনাই।
डीम फेंके कैसे फेंक देगा? डीम तो स्कूल में मिलता नहीं है, डीम महंगा है, एक डीम 10 रुपए का आता है। ये बीजेपी वाला खरीद के लोग को मार रहा है। स्कूल में डीम देने के लिए बंद कर दिया, लेकिन लोग को डीम मार रहा है। डीम खाने के लिए कि मारने के लिए? हम भी अपने सुरक्षा के लिए हम भी अपना पिस्तौल का लाइसेंस ले रहा है। हमको अपना सेल्फ डिफेंस करने का अधिकार है। চিত্তরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে, আমি চিত্তরঞ্জনের কাছে যাই। চিত্তরঞ্জন, টিউএসএতে আমরা দেখি মোটামুটি লাইসেন্স থাকে, সবার কাছে বন্দুক টন্দুক থাকে, যে যখন পাচ্ছে গুলি চালিয়ে দেয়। তো কীর্তি আজাদ কি সেই সিস্টেম এই এখানে ফিরিয়ে আনতে চাইছেন নাকি? দেখো শুভসাচী, যেটা তিনি বলছেন, তিনি আজকে সাংবাদিকদের ডেকেছিলেন বেশ কিছু কথা বলার জন্য। তার মধ্যে তিনি যেটা বলছেন, এই রাজ্যে এবং এই দেশে রাক্ষস রাজ চলছে, অর্থাৎ আইনের শাসন চলছে না, রাক্ষস রাজ চলছে। এবং যেভাবে ডিম থেরাপি অর্থাৎ ডিম মারা হচ্ছে, তাতে তিনি মনে করছেন যে লাইসেন্স প্রাপ্ত বন্দুক নিয়ে রাখতে হবে এবং প্রয়োজন হলে সেটি চালাতে হবে, সেটাই তিনি মনে করছেন। সেই রাজি চলবে কিনা সেটা কি না বলে, তবে তিনি বলেন যেভাবে ডিমের দাম বেড়েছে, জিনিসের দাম বেড়েছে, কিন্তু সেই দাম বাড়ার ফলে কিন্তু বিজেপি গুন্ডারা, বিজেপি কিন্তু তাদেরকে তারা তো চিত্তরঞ্জন টেকনিক্যালি উনি বলছেন ডিম মারলেই তাকে গুলি করে খুন করে দাও, অন্য কিছু করুক, কিন্তু তিনি এটা বলছেন যে যেতে এইভাবে ডিম মারে তারা তার কাছে লাইসেন্সধারী বন্দুক রাখতে হবে। তার মানে সেটাই কিন্তু দাঁড়াচ্ছে। তবে তিনি স্পষ্টভাবে সেটা না বললেও তিনি বলছেন যে ডিম যেভাবে মারা হচ্ছে, মুখ্যমন্ত্রীকে হ্যাকেল, মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যাকেল করা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হ্যাকেল করা হয়েছে, বিভিন্ন নেতাদের হ্যাকেল করা হচ্ছে এবং ডিম মারা হচ্ছে। সেই কারণে তিনি বলতে চাইছেন যে তাকে বন্দুক রাখতে হবে এবং সঙ্গে বন্দুক রাখে, যাতে তিনি হয়তো সেই গুলি করে দেওয়ার কথা বলছেন। সব্যসাচী, অনেক ধন্যবাদ চিত্তরঞ্জন। সুকান্তবাবুর কাছে যাই আমি। সুকান্তবাবু, এ তো অদ্ভুত নিদান, মানে আমায় ডিম মারবেন কেউ বা কালো পতাকা দেখাবেন, এই ধরনের প্রতিবাদ, যেটা ডেমোক্রেসি বলছি, সেটা বিজেপির তরফ থেকে আপত্তি হচ্ছে, সেটা নিয়ে বিতর্ক হতে পারে, ঠিক আছে, কিন্তু তা বলে আমি গুলি চালিয়ে দেবো, হাতে বন্দুক রেখে দেবো, এই কি ধরনের? তো খুনের হুমকি, উস্কানি। দেখো, মানে একটা কথা আছে, মানে আইনের ভাষায় কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। আত্মরক্ষার জন্য তুমি যদি কাউকে খুন করো বা এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, ওটাকে অনিচ্ছাকৃত মানে হত্যা হিসেবে বলা হয়। এবার কীর্তি আজাদ যেটা নিদান দিচ্ছেন অত্যন্ত ভয়ানক। মানে বন্দুক রাখতে হবে, মানে আমি মেরে ফেলবো ডিমের বদলে, মানে ডিমের বদলে হয়তো হতে পারে ইটের বদলে পাটকেল, কিন্তু তাই বলে আমি মেরে ফেলার নিদান কিন্তু দেয়া যায় না। তার মানে কোথাও গিয়ে এই রাজনৈতিক সৌজন্যতাও হারিয়ে যাচ্ছে এবং ডিম থেরাপির জায়গায় যদি গুলি থেরাপি আমদানি করা হয়, তাহলে তো এটা রাজনীতির ভাষ্য নয়। এবং কীর্তি আজাদের মতো বর্ষিয়ানি বলবো, ক্রিকেটারও ছিলেন, তার এই বক্তব্য, এটা হতেই পারে। ডিম থেরাপি তো কোনো মিডিয়া তৈরি করেনি বা কেউ তৈরি করেনি, এটা চলছে, এটা ট্র্যাডিশন, জনরোষ, এবং তার ফলে এটা হচ্ছে, এটাও একটা জায়গা। সেখান থেকে কীর্তি আজাদের এই বক্তব্যটা কিন্তু একদম নেওয়া যায় না, কারণ এটা কোনো রাজনৈতিক ভাষ্য নয়, একজন জনপ্রতিনিধি যারা তাদের ক্ষেত্রেও নয়, সাধারণ মানুষের ক্ষেত্রেও নয়। কিন্তু অনিচ্ছাকৃত হত্যা করে দেব, তার মানে এই কালপেবল হোমিসাইড যেটা বললাম, নট অ্যামাউন্টিং টু মার্ডার, এর মধ্যে কি উনি করতে চাইছে, এর উত্তর উনিই দিতে পারবে। কিন্তু আমার মনে হয় রাজনীতিতে, অন্তত ভারতের যে রাজনীতির আবহ, সেখানে এই কালচারটা অন্তত পশ্চিমবঙ্গে তো নেই। একদম এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করার জন্য কীর্তি আজাদের বিরুদ্ধে কোনো মামলা হয় কিনা, অভিযোগ দায়ের হয় কিনা, সেদিকে আমাদের দেখার অবশ্যই। সঙ্গে থাকুন, আমরা একটু পুরুলিয়ার দিকেও নজর রাখবো, কারণ পুরুলিয়া রঘুনাথপুরে 4,000 কোটি টাকার ইস্পাত কারখানার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অমিত মেটালিক্স লিমিটেডের নতুন সমন্বিত ইস্পাত কারখানার শিলান্যাস, এবং প্রায় 151 জমির ওপরে এই বিশাল একটা কারখানা হবে, যেখানে প্রায় 12 লক্ষ টন ইস্পাত উৎপাদন করার ক্ষমতা থাকবে। এবং আজকে যদি শিলান্যাস হয়ে যায়, মোটামুটিভাবে একটা 3 বছরের লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে, তার মধ্যে কাজ শুরু করার একটা বিষয় নেওয়া হচ্ছে। কি পরিস্থিতি ওখানে, কি ছবি, আর মোটামুটিভাবে ওই এলাকা কর্মসংস্থানের স্বপ্নটা কি করে এলাকাবাসী দেখতে পারেন, আমরা সেটা জানবো। একটু কমলাক্ষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কমলাক্ষ। সব্যসাচী, দেখো, বাংলার শিল্প মানচিত্রে যে বিপুল সম্ভাবনা ক্ষেত্র একটা তৈরি হচ্ছে, সেটা বলার অপেক্ষা রাখে না। তার কারণ এই 100 দিনের মধ্যে একের পর এক বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে, বিদেশি শিল্প সংস্থার সঙ্গে মৌস্বাক্ষর, এবং বিভিন্ন দেশীয় যে শিল্প সংস্থাগুলি রয়েছে, শিল্প গোষ্ঠী রয়েছে, তাদেরকে একের পর এক বাংলায় বিনিয়োগ, সেগুলি কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একের পর এক শিল্প কারখানার
যে শিলান্যাস বা ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কোথাও কোথাও ভূমি পুজোর মধ্যে দিয়ে সেই কর্মসূচিগুলির সূচনা করেছেন লাক্স ইন্ডাস্ট্রিজ থেকে শুরু করে আমুল। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আজকে রঘুনাথপুর, এই রঘুনাথপুরের আগেও মেজিয়াতেও কিন্তু একটি ইস্পাত কারখানার ইতিমধ্যেই শিলান্যাস হয়েছে বাঁকুড়ায়। আজকে রঘুনাথপুরে সেখানে 151 একর জমিতে যে 4,000 কোটি টাকার বিনিয়োগ, যে অমিত মেটালিক্সের যে শিল্প সম্ভাবনা, ইস্পাতের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড করিডোর তৈরি করে এখানে ইস্পাত তৈরি হবে, সেই জায়গায় কিন্তু আজকে মুখ্যমন্ত্রী এই রুখা সুখা পুরুলিয়া, যা আজকে একেবারে বৃষ্টি স্নাত বলা যায়, জয়চণ্ডী পাহাড়ের কোলে, সেখানে আজকে তিনি শিলান্যাস করবেন। এবং তার পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যে তিনি মানবাজারে ঢুকছেন, সেখানে জাইকা জল প্রকল্প, অর্থাৎ পাইপ বাহিত শুদ্ধ পরিশ্রুত পানীয় জল, সেটি মানবাজারে সেই প্রকল্পের উদ্বোধন করবেন এবং সেখান থেকে একটি সভা অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে। অন্ডালে তিনি নেমে বাই রোড মানবাজারে যাচ্ছেন এবং সেখান থেকেই তিনি এসে পৌঁছবেন এই রঘুনাথপুরে, যেখানে প্রায় 5,000 মানুষের কর্মসংস্থান এবং অনুসারী শিল্পের একটা বিপুল সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। অনেক ধন্যবাদ কমলাক্ষ। আর শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আমরা শুনবো, তবে তার আগে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটাও শোনাই। बिजनेस फ्रेंडली एनवायरनमेंट होगा, इंडस्ट्री के लिए अच्छा पॉलिसी होगा, सिंगल विंडो सिस्टम होगा, जमीन का व्यवस्था होगा। देखना है, सोचना है, छोड़ के काम करना है, ये नीति होगा, तब तो प्रदेश आगे बढ़ेगा। 100টা দিন, এটা কি একটা রোলার কোস্টারের মতো একটা জার্নি বলে মনে হলো? দেখুন, 100টা দিনের কথা আমি আগেও বলেছিলাম। আজকে আইনের শাসন পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত, সিন্ডিকেট নেই, মানুষ ভয়মুক্ত, প্রতিহিংসার রাজনীতি করা হয়নি। 333 জনের মৃতদেহের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এই সরকারে পৌঁছেছি। প্রতিহিংসার রাজনীতি যদি বিজেপি করত, অনেক বিধায়ক লিঞ্চিংয়ে মারা যেতেন। কাউন্সিলররা হয়তো কেউ কেউ বাড়ি থেকে বেরোতে পারছেন না ডিমের ভয়ে, কিন্তু ওই ডিমটা বিজেপির সংস্কৃতিও নয়। আর এই ডিম থেরাপির মধ্যে দূর দূর পর্যন্ত বিজেপি নেই, যেটা করছে তৃণমূলকে করছে। তো এই পরিবর্তনগুলো তো ভিজিবল। অন্নপূর্ণা যোজনার টাকা মানুষ পেয়েছেন, কিছু জায়গায় দু একটা বিচ্যুতি, হয়তো ফর্ম ঠিকঠাক করে ফিল আপ হয়নি, অসহযোগিতা হয়েছে। আয়ুষ্মান ভারত কাল থেকে কার্যকর হয়ে গেল। তো বেসিক নিডগুলোকে ফুলফিল করার চেষ্টা আমরা 100 দিনের মধ্যে করেছি। যেখানে শিল্পায়নের প্রশ্ন আছে, এটা সবচেয়ে বড় ইস্যু, আমি বলেছি যে 1 বছর পেরোতে দিন, এখানের ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে, মানুষ বুঝতে পারবে যে রাজ্যে কিছু একটা ঘটছে। ভাই, প্রত্যাশার পারদ খুব চড়া। সুকান্ত বাবু, খুব সংক্ষেপে প্রতিক্রিয়া নেব। হ্যাঁ, শিল্পায়নের গতি বাড়ছে, সঙ্গে দেখো কাটমানি সিন্ডিকেট এগুলো তো এখন আর নেই। মোটামুটি উদ্যোগপতিরা অনেক বেশি করে এখানে বিনিয়োগ করার জায়গা পাচ্ছে এবং রঘুনাথপুরে আজকে তার একটা প্রকৃষ্ট উদাহরণ। এবং এখানে কিন্তু 5,000 যে কর্মসংস্থান, এর মাধ্যমে এতদিন পর্যন্ত শিল্পের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ যে পিছিয়ে পড়ার যে জায়গাটা, সেখানে কিন্তু 100 দিনে সরকার সেটা একটা মাস্টার স্ট্রোক দিচ্ছে। কারণ একের পর এক শিল্প বিনিয়োগ নীতি নিয়ে আসতে পারছে এই সরকার শুভেন্দু অধিকারী নেতৃত্বে। একদম, এবং আমরা চাইবো যে কর্মসংস্থানটা একেবারে হাতের সামনে আমরা গরম গরম দেখতে পাই, সেই আশায় তো আমরা প্রত্যেকেই রয়েছে। অনেক ধন্যবাদ সুকান্ত। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।